পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং আরও যুক্ত আছেন সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজ্জল করিম। স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে। মোফাজ্জল করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন যে কালো টাকা সাদা করার সুযোগ দিতেই আসলে এই সুযোগ দেওয়া হয়েছে, কালো টাকা সাদা করতেই। যারা বৈধ উপায়ে ব্যাংকে টাকা রাখছেন তাদের জন্য 30%, আর যারা কালো টাকা সাদা করবেন তাদের জন্য 15%। এটি আসলে এটি যৌক্তিক কথাটা মানে কি হলো এটি? ধন্যবাদ আপনাকে। এটা যেন মনে হচ্ছে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। টাকা যারা অসৎ উপায়ে যারা উপার্জন করে এবং তারপর যাদের এটার জন্য জবাবদিহি করা উচিত জাতির কাছে, সরকার যাদের ধরা উচিত তাদের বিচার টিচার ইত্যাদি করা উচিত, তা না করে এটা একটা সুযোগ দেওয়া। এবং এটা একটা বেশ কয়েক বছর ধরে, এটা গত কয়েক বছর ধরে চলে আসছে। আগের সরকারও এরকম করেছে এবং গত 15 বছর ধরে তো এই সরকারই চালাচ্ছে। তার আগে আমার যতটুকু মনে পড়ে শেখ হাসিনার সরকারের আগে কালো টাকাকে বোধহয় সাদা করার সুযোগ দেওয়া হয়নি। যাই হোক, কিন্তু বর্তমান সরকারের কাছে এটা একটা নিত্যনন্দিত একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যুক্তি যেটা দেখানো হয় যে কালো টাকাটা পাচার হয়ে বিদেশে চলে যাবে, গিয়ে বিদেশের ব্যাংকে সেখানে জমা হবে, সুইস ব্যাংকে হোক আর যেখানেই হোক, বা বিদেশে বিনিয়োগ হবে বেগম পাড়াতে আর মালয়েশিয়াতে ইত্যাদিতে, সেটা না করে বরং এই টাকাটাকে যদি হালাল করে ফেলা যায়, এই হারাম টাকাটাকে, তাহলে এই হালাল টাকা দিয়ে দেশের কাজে লাগবে। এই যুক্তি হিসাবে খারাপ নয় এবং একেবারে কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া তো ভালোই সুযোগ দিয়ে। কিন্তু এই যে সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ টাকা যা খুশি যেভাবে খুশি উপার্জন করো, যত খুশি কালোবাজারি করো, যত খুশি দুর্নীতি করো, করে টাকা বানাও, তারপরে তো সরকার যে আমাকে ধরবে। কখন ধরবে? আমি যখন আমার ট্যাক্স রিটার্ন দিব তখনই তো ধরবে। যখন আমি জমা দেব আমার হিসাব, তো তখন ধরবে। তখন তো সরকার বলেই দিয়েছে এটাকে একটা সাদা টাকা হিসাবে ধর। এই যে প্রণোদনা, কাইন্ড অফ ইনসেন্টিভ, প্রণোদনা। কিসের প্রণোদনা? ভালো কাজের জন্য নয়, অসৎ উপায়ে টাকা উপার্জনের যে প্রণোদনা, এটা কিন্তু ভালো না। এটা একটা বাজে সংস্কৃতি এবং এটাতে আরো দুর্নীতিবাজরা উৎসাহিত হয়। তো সেই জন্য আমি মনে করি এটা এই পথে না গিয়ে সরকারের উচিত অন্য কোনো পথে যাওয়া এবং কালো টাকা সংস্কৃতিটাকে বন্ধ করা। জি, ধন্যবাদ মোফাজ্জল করিম। অধ্যাপক মিজানুর রহমান, আপনি কি বলবেন? এই শব্দটা নিয়ে আমার আপত্তি। কোথাও বাজেট বক্তৃতায় অথবা আয়কর আইনের কোন জায়গার মধ্যে এই শব্দটাই তো নেই। কালো টাকা শব্দটা আমরা মিডিয়াতে ইউজ করতেছি। কালো টাকা বলতে কিছু নেই। অনেকটা মনে হয় কালো টাকা বললে ওই ব্ল্যাক মার্কেটিং এর সাথে ব্ল্যাক মার্কেটিং, কালোবাজারি মতো হয়। জিনিসটা হচ্ছে অপ্রদর্শিত টাকা। একজন লোক আগে ইনকাম ট্যাক্স রিটার্নে যে টাকা দেখানোর কথা ছিল সেটা কোনো না কোনো কারণে সে দেখায়নি। এইভাবে তার একটা পুঞ্জীভূত টাকা তার আছে। এর মানে এই টাকাটা সবটা অবৈধ টাকা। আর এইটা ট্যাক্স দিয়ে 15% ট্যাক্স দিয়ে এটাকে দিলে তার টাকাটা ব্যাংক চ্যানেলে অথবা বলে সাদা খাতা, কালো টাকা যেটা বলতেছেন, অর্থাৎ যেটা দেখা যায় না, এইটা তাহলে একটা তার নামে একটা সম্পত্তি হিসেবে এটা আসবে। কিন্তু এর মানে এই না যে ক্রিমিনাল অফেন্স থেকে তিনি রক্ষা পাবেন। যদি কোনো সোর্স না থাকে, অর্থাৎ উনি কোথা থেকে টাকাটা পেলেন এটা হয়তো ট্যাক্স লরা জিজ্ঞেস করবে না, কিন্তু দুদক অথবা আইন প্রয়োগকারী সংস্থা বা আইনে ক্রিমিনাল অফেন্সে সেই টাকা যদি উনি অবৈধভাবে অর্জন করে থাকেন, এর থেকে কিন্তু রেহাই পাবেন না। এটা ক্লিয়ার হওয়ার দরকার মানুষের কাছে। অর্থাৎ উনি যে টাকাটা উনি প্রদর্শন করেন নাই অতীতে, যে কোনো কারণে হোক, ওনার নিজস্ব টাকা, আয়ের টাকা, যে কোনো ভাবে হোক, এটা আগে ইনকাম ট্যাক্সে দেন নাই, সেই টাকাটা 15% দিলে এটা ওনার টাকা হয়ে যাবে। অর্থাৎ ওনার রাষ্ট্রের ব্যাংকে তার নথিভুক্ত হবে যে তার এই টাকাটা আছে। কিন্তু এর দ্বারা উনি
কেন বলা হয় ক্রিমিনাল অফেন্স করে যদি টাকা সোর্স অফ ইনকাম যদি না থাকে, অর্থাৎ কোথা থেকে টাকাটা আনছেন এটা যদি অবৈধ হয়, এটার থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নাই, এই আইনের মধ্যেও নাই। এটা বা ক্রিমিনাল প্রসিডিংসে এবং দুদক আইনের মধ্যে এটাকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। এইটা ক্লিয়ার হওয়া দরকার। কালো টাকা শব্দটাই আইনের মধ্যেও নাই আর বাজেট বক্তৃতার মধ্যে নাই। এটা আমরা মিডিয়াতে ইউজ করতেছি কালো টাকা। এটা হচ্ছে অপ্রতিষ্ঠিত, আপনি বৈধভাবে অর্জন করছেন কিন্তু কোনো কারণে ট্যাক্স দেন নাই। পুঞ্জীভূত একটা টাকা, এই টাকাটা আপনি ট্যাক্স দেন নাই, এটাকে এখন আপনি হোয়াইট করতেছেন, মানে হচ্ছে এবার সরকারের কাগজে কলমে টাকাটা আসতেছে। আর এই সংস্কৃতিটা এরশাদের আমলে শুরু হয়। মজুর প্রেম স্যার তো বলছেন এটা বছরের মধ্যে এরশাদ যখন ক্ষমতা তখন থেকে শুরু হয়, পরবর্তী বছর ধারাবাহিকভাবে এটা চলে আসতেছে। আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি নিজেও টাকাটা এরকম টাকার মানে যেটাকে বলা হয় সাদাকরণ, আমি সাদাকরণ মনে হয় অপ্রদর্শিত টাকা বৈধ করেছেন, অর্থাৎ প্রদর্শন করেছেন, এটা জন্য ট্যাক্স দিয়েছেন। কিন্তু এর দ্বারা উনি কেউ যদি অবৈধ মনে করেন, এখন যেটা নিয়ে আমরা খুব বেশি আলাপ করতেছি, ব্যানার্জি সাহেব ওনার কাছে মনে করেন 100 কোটি টাকা এখন ওনার কাছে আছে, উনি যদি এখানে 15 লক্ষ টাকা দিয়ে দেন, এটা হলো ওনার এখন আমরা এখন খাতায় পথে টাকাটা দেখতে পাচ্ছি না। আমরা দেখবো ম্যানেজার সাহেবের 100 কোটি টাকা ব্যাংকে আছে এবং কিন্তু এর দ্বারা উনি দুদকের আইন থেকে রক্ষা পাওয়া অথবা ক্রিমিনাল অফেন্স থেকে, অর্থাৎ যারা টাকা পাচার করে টাকা করে কেনাকাটা লুটপাট করে তাদের অব্যাহতি দেওয়ার কোনো এই আইনের মধ্যেও নাই, আগেও ছিল না। আর একটা জিনিস হচ্ছে ক্লিয়ার হওয়া দরকার, এটা একটা কনফিউশন হয়ে যায়। এবং সেই টাকাটা আপনি ব্যয় করবেন কোথায়? তো বলা আছে যে আপনি নির্দিষ্ট অ্যাপার্টমেন্ট ক্রয় করার ক্ষেত্রে, বিশেষ করে রিয়েল এস্টেট ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য, কারণ রিয়েল এস্টেট ব্যবসার সাথে 135টা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, রড, সিমেন্ট, প্লাস মিস্ত্রি, বহু কিছু। যদি আপনি এই রিয়েল এস্টেটে এই টাকাটা দেখেন, আপনি বিনিয়োগ করেন, তাইলে ওখানে যেটা ফ্লোর স্পেস অনুযায়ী স্কোয়ার ফিট অনুযায়ী যে ট্যাক্স দিতে হবে, এটা তো দিতেই হবে, উপরন্তু আরো 15% দিতে হবে। এই কথাগুলো ক্লিয়ার করে কেউ বলে না। এটার উদ্দেশ্য হচ্ছে, যদিও আমি বলবো এটা নৈতিকতার দিক থেকে কেন আপনি প্রদর্শন করবেন না আপনার ইনকাম, এটা অপরাধ, কিন্তু এইটাকে কেন করা হয়? এই টানাটানির সময় যদি কিছু টাকাও যদি পাওয়া যায়, অথবা কিছু টাকাও যদি আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে বুকে আসে, তো এটা ইট ইজ বেটার। যখন কোনো টাকাটা এখন তো আমি কিছুই পাচ্ছি না, ইন্দোনেশিয়াতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এরকম করে প্রচুর টাকা, অর্থাৎ মানে আপনার সাদা মানে হচ্ছে এটা হিসাবের মধ্যে আনা, এখন তো হিসাবের মধ্যে নাই, এইটা আনার চেষ্টা সফল হয়েছে, কিন্তু আমাদের দেশের সাকসেস স্টোরি ইজ নট দ্যাট গুড। তবে এখন ধরুন একটা ক্রাইসিস যাচ্ছে, আর অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য, অর্থাৎ রিয়েল এস্টেট বিজনেস যেটা আছে, অ্যাপার্টমেন্ট, এটা যদি চাঙ্গা হয় তাইলে ধরে নেওয়া হয় অর্থনীতির আরো অনেকগুলো শাখায় চাঙ্গা হতে পারে। জি, ধন্যবাদ। এই জন্য এটা করা হচ্ছে। আমি বলি একদিক থেকে যৌক্তিক আছে, কিন্তু কোনোভাবে আমি অপোজিটের সাথে একমত। নৈতিকভাবে আপনি যেই বছরের ইনকাম সেই বছরে না দেখে এরপরের বছর আবার কম, মানে এই বছর দেখাইলে আপনার 30% উপরে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ 20 লাখ টাকা রেখে দিলাম, রেখে আগামী বছর 15% মধ্যে দিব, এগুলো খুবই অনৈতিক কাজ, সেটা আমার গ্রহণযোগ্য না। বাট এইটা পৃথিবীর অনেক দেশে আছে, কিন্তু আমাদের দেশে বরং ওই যে যখন খুব একটা ভালো সরকার আসছিল, যেটাকে বলে 111 সরকার, মানে খুব কড়াকড়ি সরকার, তারা কিছু চেষ্টা করে কিছু টাকা পয়সা আদায় করছিল এই প্রসেসের মধ্যে দিয়ে। এছাড়া খুব একটি বেশি সারা আসে না, এটা থেকে খুব একটা রেসপন্স পাওয়া যায়নি। এখন সরকার হয়তো মনে করে যেহেতু একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছে, যা পাওয়া যায়, কিছু পাওয়া গেল লাভ, এমনি তো সব টাকা গেছে। দিস ইজ দ্য লজিক। এর দ্বারা কেউ ক্রিমিনাল অফেন্স থেকে রক্ষা পাবে না, শিওর। কিন্তু এটা ধন্যবাদ আপনাকে। মোফাজ্জল করিম, আবারও আপনার কাছে যেতে চাই। অর্থমন্ত্রী একটি আশা প্রকাশ করেছেন যে 6.5% মধ্যে তিনি মূল্যস্ফীতি রাখতে চান। বাস্তবে এটি আসলে কতটা সম্ভব? এই সময়ে এসে আমরা দেখছি যে জিনিসপত্রের দাম বাড়ছে, সামনে ঈদ, এই সময়ে এসে এই বাস্তবসম্মতভাবে আসলে এই মূল্যস্ফীতির যেই মাত্রা সেটি রাখা কতটা সম্ভব? 6.5%। মাননীয় অর্থমন্ত্রীর আমি বলবো এটা পায়াস হোপ। উনি ভাবছেন মূল্যস্ফীতি আর উপরে যাবে না, বরং এটাকে কমিয়ে আনা যাবে, সম্ভব। কিন্তু যে আলামতগুলো আমরা দেখতেছি, প্রতিনিয়ত দেখছি, এই যে একটু আগেই আমরা শুনলাম যে মশলার বাজারের কি হয়েছে, ডিমের বাজারের কি হয়েছে, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যাদি, বিশেষ করে খাদ্যদ্রব্য, বিশেষ করে যে সমস্ত মানুষ যেগুলো ছাড়া চলতে পারে না, আপনি
সেগুলোর দাম তো একটারও তো কমেই নাই, বরং ধীরে ধীরে বাড়ছে। তো চট করে যে কোনো জাদুকাঠির দ্বারা যে মাননীয় অর্থমন্ত্রী যে কমিয়ে দিতে পারবেন এটা বিশ্বাস না, করা তিনিও যায় বলেছেন না। যে তার সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে, মানে এই বছরটা তো চলে যাবে। এই একটি অর্থ বছর, যে অর্থ বছরের জন্য তিনি বাজেটটা দিলেন, তার মধ্যে যে মূল্যস্ফীতি কমে আসবে এটা বিশ্বাস করা খুব কঠিন। যেখানে কিছুদিন আগে পর্যন্ত একটা সহনীয় পর্যায়ে বিভিন্ন দ্রব্যের, বিশেষ করে খাদ্যবস্তুর, ডিম বলুন, পেঁয়াজ বলুন, আলু বলুন, এগুলো একটা সহনীয় পর্যায়ে ছিল, সেটা লাফিয়ে লাফিয়ে গত 2-3 মাসে, ক্যান ইউ ইমাজিন যে একটা ডিম, 1 ডজন ডিম এখন 160 টাকাতে চলে গেছে। ও গুড গড! তো এই শুধু একটা উদাহরণ নয়, আরো সবচেয়ে সস্তা তরকারি যেটা হওয়ার কথা ছিল আলু, সেই আলুর দামও এখন হঠাৎ করে মাথাচাড়া দিয়ে জি। উঠেছে। তো এরকম প্রত্যেকটা জিনিসে তো আমি মনে করি না, এখানে মার্কেটিং অপারেশন যেটা, এই যে এখানে আমার মনোযোগ প্রতিম ভাই প্রফেসর মিজান, মার্কেটিং এর পণ্ডিত লোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিজান ভালো করে জানেন জি, যে আমরা মার্কেটিং এর যে সমস্ত কমতি, সেটা মার্কেটিং অপারেশন দ্বারাই এটাকে নিয়ন্ত্রণ করবে। জি, মোফাজ্জল করিম, আমরা শুনবো নিশ্চয়ই আপনাদের কাছ থেকে সেই ব্যবস্থাপনার বিষয়ে। একটা বিরতির সময় গেছে, ফিরে এসে কথা হবে নিশ্চয়ই আরও নানা প্রসঙ্গে। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মিজানুর রহমান এবং সাবেক হাই কমিশনার মোফাজ্জল করিম। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। ডক্টর মিজানুর রহমান, আমরা বিরতির আগে কথা বলছিলাম মূল্যস্ফীতি নিয়ে, 6.5% রাখতে চান, আপনি কি বলবেন এই ব্যাপারে? আচ্ছা, দেখুন, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এই বছরের শেষের দিকে, সেখানে কিন্তু অর্থ বছর বলেননি। আমি ধরে নিব এই বছর মানে ডিসেম্বর লাগাত, এই বছরের ডিসেম্বর লাগাত। আর আমি মনে করি কেবলমাত্র বাজেট দ্বারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, বাজেটের পক্ষে একা বাজেট দিয়ে এটা করা যায় না। তারপরেও আমাদের যে মূল্যস্ফীতি যেটা, এটা হচ্ছে কস্ট ড্রিভেন, অর্থাৎ মূল্যস্ফীতি দুইটা হয়। একটা হচ্ছে ইনকাম, মানুষের ইনকাম যখন বেড়ে যায় তখন প্রচুর লোক জিনিসপত্র কিনতে গেলে পর্যাপ্ত জিনিস না থাকলে দাম বেড়ে যায়। এটা হলো ইনকাম ড্রিভেন ইনফ্লেশন। হ্যাঁ, আমাদের কিছু লোকের আয় হয়তো বাড়ছে, সবাই তো আয় বাড়েনি, কারণ আমাদের সবার ব্যয় যখন বাড়লো তার মানে কারো না কারো আয় বাড়ছে। তো কারণ আমাদের তাইলে আমাদের ব্যয়টা করলাম কোথায়? নিশ্চয়ই কারো আয় বাড়ছে। আয় না বাড়লে আমাদের যাদের ব্যয় বাড়ছে বলছি, তাহলে এটা সম্ভব না, অর্থাৎ অন্য কারো আয় বাড়ছে। কিন্তু এর চেয়ে বেশি প্রবলেম, মানে মূল সমস্যাটা হচ্ছে কস্ট ড্রিভেন। কস্ট হচ্ছে খরচ বেড়ে গেছে, উৎপাদন খরচ। আপনি যেটা বলছেন, আমাদের কৃষি পণ্য, পোল্ট্রি প্রোডাক্ট, ডিমের কথা আসছে, এগুলোর উৎপাদন খরচ, অর্থাৎ যে সকল র ম্যাটেরিয়াল ইউজ করে পোল্ট্রি ফিড বানানো হতো এবং অন্যান্য যে উপকরণ লাগতো কৃষিতে, পোল্ট্রিতে, ডেইরিতে, যেখান থেকে আমাদের খাদ্য সামগ্রীগুলো আসে, সেখানে একটা প্রত্যাশার জায়গা হচ্ছে এগুলোতে প্রথমত সোর্সে যে ট্যাক্স ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভুট্টা, গম, মানে পোল্ট্রি ফিড বা ডেইরি ফিডের যে সকল উপকরণ লাগে, সয়াবিন, এগুলোর থেকে ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়েছে। এগুলোতে ট্যাক্স যেটা ছিল এটা পরিহার করা হয়েছে, যার কারণে ধরে নেওয়া হয় ভুট্টা, সয়াবিন যেগুলো লাগে আমাদের পোল্ট্রি, ডেইরি এবং ফিশারিজে ফিড তৈরি করার জন্য, আর সোর্সে যে র ম্যাটেরিয়াল আছে সেগুলোর ক্ষেত্রে ট্যাক্স যেটা ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে। যার কারণে এগুলো যদি একটু সহজে ইম্পোর্ট হয়, অর্থাৎ তাহলে আমাদের দেশে কস্ট যেটা, উৎপাদন খরচ যেটা, সেটা কমে যাবে। আর আপনি সব জিনিসের মূল্য, একটু আগে যে প্রতিবেদন যেটা বললেন, অতীতে গত 30 বছর, 40-50 বছর মানে বাজেট ছিল একটা বিরাট মানে হুমকি স্বরূপ। মানে বাজেটটা আসলে সারা দেশে মানুষ অস্থির হয়ে যেত যে এই দাম বেড়ে যাবে, কোনটার দাম বাড়বে। আমাদের দাম আগেই বাড়ছে, কিন্তু বাজেটের কারণে আপনি যেগুলো বলছেন, ওই যে এলাচি, দারচিনি, এইগুলোর দাম দিয়ে কিছু যায় আসে না। বরং গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মুরগির দাম কমছে, আর অন্যান্য যে খাদ্য সামগ্রী যেগুলো আছে, চালের দাম, এগুলোর দাম বাড়েনি। আমাদের নিত্য নৈমিত্তিক একটা অভিজ্ঞতা হচ্ছে যে বাজেটের পরদিন বাজারে আগুন লেগে যায়, সেরকম কোনো আগুন লেগে যাওয়ার খবর পাওয়া যায় নাই। এটা স্বস্তির খবর। আর আরেকটা বড় জিনিস হচ্ছে যে বলা হয় সরকার 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে নিলে ঋণ নিবে, সারা পৃথিবীতে নেয়, এবং আমি মনে করি এটা মোটেই বেশি না। আর সরকার ঋণ নিয়ে কি করবে?
সরকার ঋণ নিয়ে তো আবার টাকাটা ব্যাংকেই যাবে ভাই, কারণ সরকার ঋণ নিয়ে কি এটা খরচ করে ফেলবে? ওটা কন্ট্রাক্টরের বিল দিবে, যারা কন্ট্রাক্টর ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে, যারা কেন বলা হয় লেবারদের কস্ট বাকি আছে, পেমেন্ট বাকি আছে, সিমেন্টের প্যাকেট রড দিবে, দিলে পরে ওই সিমেন্ট ফ্যাক্টরির মালিক তো টাকা আবার ব্যাংকে নিয়ে যাবে। ব্যাংকের তারল্য সংকট হওয়ার কোনো কারণ দেখি না। আমি মনে হচ্ছে ব্যাংক 1 কোটি মানে 1,37,000 কোটি ব্যাংক থেকে নিবে, মানে সরকার এটা নিয়ে আইনে বোধ হয় কিনা সচিবালয়ে কোনো একটা ঘরের মধ্যে আটকে রাখবে। গভর্নমেন্টের টাকা যেটা লোন নিবে সেটাও ব্যাংকে থাকে, আর গভর্নমেন্ট থেকে টাকা, গভর্নমেন্ট লোন নেওয়ার পরে সেই টাকাটা আবার কন্ট্রাক্টরের বিল পরিশোধ করে, সেই কন্ট্রাক্টর টাকার পাওয়ার পরে কি করবে? সেই টাকাও তো আবার ব্যাংকে যাবে। অতএব যারা বলে একদম সরলীকরণ কথাবার্তা যে সরকার এখান থেকে টাকা নিয়ে গেলে প্রাইভেট লোকরা ব্যাংকে টাকা পাবে না, এই কথাগুলো যাদের অর্থনৈতিক কোনো ধারণা নাই তারা বলতে পারে, সবাই বলা উচিত না এটা। জি, সিপিডি বক্তব্যটা দেখেছেন নিশ্চয়ই। আমি আসছি সেই প্রসঙ্গে, মোফাজ্জল করিম, আমি সেই প্রসঙ্গে আসছি। সিপিডি একটি কথা বলেছে যে বাজেটে বেশি সুবিধা পেয়েছে দুষ্কৃতকারী এবং দুর্বৃত্তরাই বেশি সুবিধা পেয়েছে, এটি সিপিডি বলছে। এবং মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকট দূর করা, যেটা এই মুহূর্তে একটা বড় সমস্যা, শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বের অনেক দেশেই একটি বড় সমস্যা, কার্যকর কোনো পদক্ষেপ নেই, কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এখনো নেই। এই দুটি বক্তব্যের সাথে আপনি একমত কিনা? আর যদি কার্যকর উদ্যোগের কথায় আসে, কার্যকর উদ্যোগটা কি হতে পারে, আপনার কোনো পরামর্শ থাকবে কিনা মোফাজ্জল করিম? না, আমি যেটা বলছিলাম, সরকার যে সমস্ত পদক্ষেপের কথা বাজেট বক্তৃতার মধ্যে বলেছেন, অর্থাৎ অর্থমন্ত্রী যেটা বলেছেন, ভালো কথা, কিন্তু একটি বাজেট কিন্তু অনন্তকালের জন্য নয়, এটা তো 1 বছরের মেয়াদে। এই বছরে যখন ব্যাংকে থেকে যখন বড় রকমের ঋণ সরকার নেবে, নিয়ে তার আশু প্রয়োজন যেটা সেগুলো মিটাবে। আর মিজান যেটা বলছেন যে এটা টাকাটা নিচ্ছে ঠিকই, কিন্তু আবার টাকাটা ফেরত চলে আসতেছে, যে যাদেরকে টাকাটা দেওয়া হবে তারা নিয়ে, অর্থাৎ কন্ট্রাক্টর আর রডের মালিক ইত্যাদি ইত্যাদি দোকানদার, এরা রাখবেন। কিন্তু এমন তো না যে আজকে তুললাম আর কালকেই রাখছে, ওটা নিয়ে তো আবার সে বিনিয়োগ করবে, বিনিয়োগ করার পর এটা রিটার্ন আসতে আসতে বছর শেষ। সেই জন্যে বেশ কিছুদিনের জন্য সাময়িকভাবে হলেও ব্যাংকে তারল্য সংকট দেখা দিতে পারে, এই কথাটা সিপিডির বক্তব্যের মধ্যে এসছে, এবং এটা দ্বিমত করার কিছু নাই। কারণ সরকার যেখান থেকে টাকা নিন না কেন, যেখান থেকে নেবেন সেটা তিনি ফেরত দিবেন তো ওই ইনডাইরেক্টলি, অর্থাৎ পরোক্ষভাবে যারা নিচ্ছে, যাদেরকে সরকার টাকা দিচ্ছে, তারা এটা কাজে লাগাইয়া এটা নিয়ে রাখবে আবার ব্যাংকে। এগুলা প্রসেসের মাঝখানে কিছুদিন হলেও তারল্য সংকট থাকবে। তো এখন এই বাজেটে কার্যকর উদ্যোগের কথা বলছিলাম আমরা, যে মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকট দূর করতে কার্যকর উদ্যোগ, সিপিডি এটি মনে করে যে কার্যকর কোনো উদ্যোগ নেই। কোনো উদ্যোগ তো আমরা তো দেখলাম না। সমস্যার সমাধানের জন্য তো আমি অন্তত কোনো উদ্যোগ বা সমাধানের কিছু এখানে দেখলাম না। এটা গতানুগতিক বাজেটে আমার কাছে মনে হয়েছে, কোনো রকমের বোল্ড স্টেপ নয় বা কোনো রকম ইনোভেটিভ কোনো কিছু নয়। যেন মনে হচ্ছে এটা আমরা ছেড়ে দিচ্ছি, যেটুকু আমাদের টাকা পয়সার দরকার সেগুলো আমরা যে করেই হোক সংগ্রহ করব, বিরাট যে ঘাটতি বাজেটে সেই ঘাটতিটা মেটাবার চেষ্টা করব, এবং তারপর এটা যা হয় সেটার উপরে ছেড়ে দিয়েছি। তাতে কিন্তু আমি একটু বরং শঙ্কিতই বোধ করছি যে কোন রকমের সুনির্দিষ্ট যদি কোনো পদক্ষেপ না নেয় সরকার, তাহলে কি হবে সেটা দেখার বিষয়। এটাতে খুব একটা আশার কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ঘুরে ফিরে সেই একটাই কথা, বাজেটটা হচ্ছে একটা শর্ট টার্মের জন্য, 1 বছরের জন্য, এবং এই 1 বছরের জন্য মানুষের খেয়ে পরে বেঁচে থাকাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ মূল্যস্ফীতির ব্যাপারটা। এটা কিভাবে সরকার কিভাবে করবেন, মোকাবেলা করবেন, এখন পর্যন্ত তেমন উদ্যোগ দেওয়া দেখা যায় নাই। আর যেটা একটু আগে আমার ভাই বললেন যে ইয়ের কথাটা, দারুচিনি, এলাচি আর কিশমিশ ইত্যাদি তো আগে থেকে, হ্যাঁ এটা তো এটা বেড়েছে ঠিকই, কিন্তু এগুলা সত্যি কথা ডেইলি তো আপনার, বিশেষ করে গরিব মানুষ তো আর এগুলা
ব্যবহার টেবহার করে না, সেটা ঠিক কথা, কিন্তু দাম তো বেড়েছে তো বটে। আর উৎসবে যেমন সামনে কোরবানির ঈদ আসতেছে, বিশাল চাহিদা থাকবে এই দারুচিনি আর এলাচি এই সমস্ত। সেই সময়টাতে মানুষ এবার একটু একটু কষ্টেই পড়বে জি আমার মনে হয়। জি যাই হোক, আরেকটা জি শুনবো নিশ্চয়ই আপনাদের দুজনের কাছ থেকেই। একটা বিরতির সময় গেছে, ফিরে এসে আমি অধ্যাপক মিজানুর রহমান আপনার কাছে এই বিষয়ে যাব। সিপিডির যে প্রসঙ্গ, রিজার্ভ সংকট, মূল্যস্ফীতি, এগুলো নিয়ে থাকুন আমার সাথেই। নিউট্রাল টাটা নিবেদিত সংবাদ সম্প্রদায়ে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউট্রাল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং সাবেক হাই কমিশনার মোফাজ্জল করিম। দুজনকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম বিরতির আগে যে সিপিডির যে বক্তব্য, সিপিডি বলছে যে মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকট দূরে কার্যকর কোনো উদ্যোগ নেই। আমরা শুনছিলাম মোফাজ্জল করিমের কাছ থেকে। ডক্টর মিজানুর রহমান, আপনি কি বলবেন এই বক্তব্যের সাথে? যদি না থাকে, উদ্যোগটা কি হতে পারে? আচ্ছা, সেটা কিন্তু আবার সিটিভি বলে না, এটাই সমস্যা এখানে। প্রথমে বলে নেই, সরকার 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিবে। এটা কি জুলাই মাসের 1 তারিখে নিয়ে নিবে? শোনেন, এই কথাগুলোর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। সরকার যে 1,37,000 কোটি টাকার লোন নিবে, এইটা এন্ড অফ দ্য ইয়ারে সরকারের যে দৈনন্দিন খরচের যে রেভিনিউ বাজেট, ওটাতে তেমন কোনো ঘাটতি নাই। ঘাটতিটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেটে, অর্থাৎ আমরা উন্নয়নমূলক যে কাজ করবো সেটার জন্য পর্যাপ্ত সারপ্লাস আমাদের নাই। তার কারণে ব্যাংক থেকে নিয়ে করতে হবে। এই জন্য, কারণ ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ থাকলে বেকারত্ব আরো বেড়ে যাবে এবং সেখানে কর্মসংস্থান এবং অন্যান্য সমস্যা দেখা দিবে। যার কারণে দেখেন আপনি, আমাদের যখন ব্যাংক জুলাই মাসে অক্টোবর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় 5%, তারপরে পরের 3 মাসে 10%, এখানে এপ্রিল পর্যন্ত এসে 25%, মে জুন, এপ্রিল মে জুন ওখানে হয় বাকি 75%। অর্থাৎ কন্ট্রাক্টরের বিল টিল দেওয়ার যে ব্যাপারটা আসবে গভর্নমেন্টের থেকে যে টাকা দেওয়ার, এটা জুন মাসে, মে জুন মাসে এসে লাগে। এর আগ পর্যন্ত গভর্নমেন্ট টাকা ধার নিয়ে বসে থাকবে, সুদ দিবে, এইটা ঠিক না। এটা গভর্নমেন্ট অত বোকা না, এটা ব্যাংকের কাছে টাকাটা থাকবে, কোনো টাকা তারল্যের সঙ্গে হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা হচ্ছে, আমি আবারও বলছি যে দেখেন আমাদের সমস্যাটা কোথায়, ডলারের সংকট। তো ডলারের সংকট তো আমাদের ইনকাম করতে হবে দুইটা সোর্স, একটা হচ্ছে আমাদের রেমিটেন্স, আর একটা হচ্ছে আমাদের রপ্তানি। তো রপ্তানি বাড়ানোর জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়ার দরকার, এগুলো অনেকগুলোর সাথে এই বাজেটের বেশি সম্পর্ক নেই, দেয়ার আর সাম আদার কন্ডিশন। আর একটা হচ্ছে রেমিটেন্সের ব্যাপারটা, যেটা ছিল আমাদের ডলারের মূল্য 3-4 রকম ছিল, বাজারে একরকম, ব্যাংকে একরকম, যার কারণে আমাদের কিন্তু রেমিটেন্স থ্রো প্রপোর্শনাল যেটা আমরা কম পেতাম। আপনি গত মাসে, অর্থাৎ মে মাসে আমাদের 2.25 বিলিয়ন, অর্থাৎ 2.25 বিলিয়ন আমরা কিন্তু রেমিটেন্স পাইছি। এবং প্রত্যাশা করা হচ্ছে এই যে এখন এক্সচেঞ্জ রেটের সাথে মার্কেট রেটের যে অফিসিয়াল রেট, এটার সামঞ্জস্য আশায় অনেকটা কমে যাওয়ায় দেন আমরা এই মাসে, এই কোরবানি মাসে হয়তো 2.5 বিলিয়ন, অর্থাৎ আমরা আইএমএফ থেকে লোন পাইছি 4.6 বিলিয়ন, আর আমাদের বিদেশি বাইরে 1 মাসে পাঠাবে 2.5 বিলিয়ন ডলার। তো আমরা আশা করব আমাদের রপ্তানি বাড়বে এবং আমরাও তাই আশা করি, রেমিটেন্স বাড়বে। এছাড়া তার অন্য কোনো পথ নাই আমাদের বাড়ানোর। জি নিশ্চয়ই। সিটি তাহলে বলো কোন দিক দিয়ে বাড়ানো যাবে, কোথায় আর ইনকাম বাড়ানোর সরকারের কোন কোন খাত আছে, কোথা থেকে কত টাকা এরকম কিন্তু কেউ কিছু বলে না। জি ডক্টর মিজানুর রহমান, জি ডক্টর মিজানুর রহমান, আমি আসবো আপনার কাছে একদম সংক্ষেপে। তার আগে মোফাজ্জল করিম, আপনার কাছে একটু যেতে চাই, একদম শেষ দিকে চলে এসেছি আমরা। বাজার ব্যবস্থাপনাটা কি হতে পারে? আমরা পুরো অনুষ্ঠানের একটা বড় অংশ জুড়েই হচ্ছে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলো নিয়ে আলাপ করলাম। সামনে ঈদ এবং ব্যাপক চাহিদা পণ্যের এবং খাদ্য দ্রব্যের। বাজার ব্যবস্থাপনাটা কি হতে পারে? আমরা প্রতিবারই দেখি যে এক ধরনের উচ্চ মূল্য দেখা যায়। মনিটরিংটা আরো জোরদার করতে হবে। সোজা কথা, আপনার কতটুকু আমি নিজে উৎপাদন করছি, কতটুকু বাজারে আসছে, কতটুকু ঘাটতি হচ্ছে বা কতটুকু সারপ্লাস হচ্ছে, এগুলা ভালো করে যদি মনিটর না করা হয়, তাহলে আমাদের জন্য এটা বিপদ ডেকে আনে, যেটা আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। আচ্ছা, মনিটরিং এর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। পেঁয়াজ একটা ভালো উদাহরণ। কতটুকু আমাদের পেঁয়াজ উৎপাদন, পেঁয়াজ লাগানো হয়েছে, বপন করা হয়েছে বা রোপণ করা হয়েছে, কতটুকু আমরা পেঁয়াজের ফসল পেয়েছি, ঘাটতি কতটুকু থাকছে, এই ঘাটতি পূরণ করার জন্য
সচরাচর ইন্ডিয়া থেকেই পাশের দেশ সহজে আনা হয়। তা না হলে পরে হতো কোথায় যেতে। ইন্ডিয়া আবার হুট করে কোনো বিনা নোটিশে বন্ধ করে দিতে পারে, কম হয়েছে। এইটা হচ্ছে মনিটরিং এর একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে বড় জিনিসটা যেটা আর কি, এটা না বললেই নয়, সেটা হচ্ছে একটা শব্দ খুব চাউর আছে, সেটা হচ্ছে সিন্ডিকেট। এটা শব্দটা আজ থেকে 12-14 বছর আগেও এটা খুব বেশি একটা পরিচিত শব্দ ছিল না, অন্তত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এই সিন্ডিকেটটা কি জিনিস এটা সরকারকে খুলে বলতে হবে, এবং এই সিন্ডিকেটে কে বা কারা কারা আছে, যদি অস্তিত্ব থাকে তাদেরকে ভেঙেও দিতে হবে। জি জি, এবং তারা সবাই বলে তারা নাকি সব রাঘব বোয়াল, এই কথাগুলোই হতো, এই যার জন্য সরকার জি এটাকে টাচ করেন। ধন্যবাদ আপনাকে ডক্টর মিজানুর রহমান। জি আমরা একদম ডক্টর মিজানুর রহমানের কাছে যেতে চাই। সিন্ডিকেট একটা খুব ভালো শব্দ, অক্সফোর্ড ডিকশনারিতে লেখা আছে কতিপয় ব্যক্তির একটা ভালো কাজ করার সম্মিলিত উদ্যোগকে সিন্ডিকেট বলে। দেখেন এটাকে আমরা কি করলাম, আমরা কতিপয় অলিগার অর্থাৎ কয়েকজন লোকের বাজারে পরিণত করলাম। এখানে একমাত্র বুদ্ধি হচ্ছে আপনার কম্পিটিশনটা বাড়ানো, ইম্পোর্টের পাইপলাইন, যেটা মোহাম্মদ ইব্রাহিম স্যার যেটা বললেন, আপনার পাইপলাইনে কত আছে কি। আরেকটা হচ্ছে যে কোনো জিনিস ক্রাইসিস হলে এটা নিয়ে কয়েকদিন যাবত মিটিং করে টোরে একবারে অর্থ মন্ত্রণালয়, তারপরে কমার্স মিনিস্ট্রি, তারপরে এগ্রিকালচার মিনিস্ট্রি, 3-4 মিনিস্ট্রি পার হতে হতে দাম আরো বেড়ে যায়। বরং একটা স্ট্যান্ডিং অর্ডার থাকা উচিত। পেঁয়াজের দাম এর বেশি হলে ইম্পোর্ট অটোমেটিক চালু হয়ে যাবে, কারো অর্ডার লাগবে না। চাউলের দাম এর বেশি হয়ে গেলে অটোমেটিক চালু হয়ে যাবে, ইম্পোর্ট হবে। এটা এই নির্দেশনা আস্তে আস্তে আরো বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে আমাদের সাথে সংবাদ সম্প্রসারণের সময় দেওয়ার জন্য। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণ। এবিসির সঙ্গেই থাকুন।